কক্সবাজার বান্দরবানে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু। পার্বত্য এলাকায় বন্ধ বেশিরভাগ সড়ক, নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী শত শত পরিবার। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের অনেক ঘরবাড়ি, দোকানপাট পানির নিচে, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। সিলেট ও ময়মনসিংহ বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। পাহাড় কাটা আর বন উজাড়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার তাগিদ। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বিলের মুখ্য বিবেচনায় জুলাই সনদ। জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। ঔপনিবেশিক সম্পর্ক আর ফুটবলের রোমাঞ্চ নিয়ে রাতে ফ্রান্স মরক্কো মুখোমুখি। কারো দ্বারা প্রভাবিত নন রেফারি, সাম্প্রতিক বিতর্কের ব্যাখ্যা দিল ফিফা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার ঘাটতি নেই, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গঙ্গা চুক্তি নবায়নে ইতিবাচক পথে এগোচ্ছে ঢাকা দিল্লি আলোচনা। ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন বোমা হামলার জবাবে কুয়েত ও বাহরাইনের ঘাঁটিতে পাল্টা আঘাত। মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। টানা বর্ষণ, জলাবদ্ধতা আর পাহাড় ধসে বিপর্যস্ত 3 পার্বত্য জেলার জনজীবন। আজও বান্দরবানে পাহাড় ধসে প্রাণ গেছে 2 পরিবারের 5 জনের। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ির বেশিরভাগ সড়ক বন্ধ। নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন, সাজেকে আটকা পড়েছে 450 পর্যটক। গত 2-3 দিন ধরে বান্দরবানে বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানির নিচে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান সদর থেকে রাঙ্গামাটি, চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ উপজেলা সড়কগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। বান্দরবান কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড় ধসে পড়ায় বান্দরবান কেরানীহাট সড়ক বন্ধ। উভয় পাশে আটকা পড়া যাত্রীরা বিপাকে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি অপসারণ শুরু করে। চারিদিকে অবস্থা খারাপ, আমরা পাহাড়ের উপর থাকি, পাহাড় ধসেরও অনেক সম্ভাবনা আছে। এখন এই পরিস্থিতিতে অনেক কষ্ট হচ্ছে। আমাকে সকালবেলা স্টাফরা ফোন করা হয় যে পানি উঠে গেছে, উঠানে চলে আসছে, তো স্যার তাড়াতাড়ি ওই যে জিনিসপত্র সরাতে হবে। ওই জন্য আমি পানি হয়েছে, আমরা এখানে চলাচল করছি, অনেক কষ্ট হচ্ছে, ঠিক মতো নৌকা পাওয়া যাচ্ছে না, পরিস্থিতি বেশি খারাপ। আর রাস্তাটা উঁচু হলে একটু ভালো হইতো, একটু পানিতে আমরা ফলে গেছি। বেশিরভাগ দোকানপাট ডুবে গেছে, বেশিরভাগ ঘরবাড়ি ডুবে গেছে। 70% মানুষ এখন বন্যায় কবলিত আছে। কোনো স্কুল বা কোনো কলেজে আমি কোনো খোলা পাই নাই, না পাওয়ার কারণে আমি এখানে এসে আশ্রয় নিয়েছি। অনেক কিছু নাই, খাওয়ার কষ্ট, পানির কষ্ট। ভোরে বান্দরবানের লামা আজিজনগরে মিশন পাড়ায় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও তাদের 5 বছর বয়সী সন্তানের। 1.5 ঘন্টা পর একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়।
রাঙ্গামাটি বাগাইছড়ি মারিশা দিঘিনালা সড়কের 3 কিলোমিটার এলাকায় রাস্তা ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চন্দ্রগোনা বাঙ্গালহালিয়া সড়কেও পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙ্গামাটিতেও পাহাড়ি ঢলে এবং নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। কাপ্তায়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে সংসদ সদস্য দীপেন দেওয়ান। বাগাইছড়ির সাথে দিঘিনালা সম্পূর্ণ যোগাযোগ, বাগাইছড়ির সাথে গোটা বাংলাদেশ যোগাযোগ বিচ্ছিন্ন। আসার পরে দেখি যে এই রাস্তার দুর্ভোগের কারণে আমরা পুরা মারিশায় মানে লাশটা পৌঁছে দিতে পারি নাই। সর্বশেষ আমাদের ঘরে 2007 সালে পানি উঠছে, এখন আবার এই যে 2026 সালে উঠলো, মানে এখনো পানি ঘরে পানি। নিরাপদ পানির সমস্যা, খাদ্যের সমস্যা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। মানুষ অনেক কষ্টে আছে, মানুষ কেউ না খাইয়ে মরতেছে, কেউ পানিতে ডুবে মরতেছে। খাগড়াছড়ির বেতছড়ি, মারমাপাড়া, বিচিতলা, লারমাপাড়া, বটতলার আংশিক এলাকা এখনো জলাবদ্ধতার কবলে। চেঙ্গি ও মাইনি নদীর পানি কিছুটা কমলেও প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামেনি। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ। দিঘিনালা থেকে সাজেক, লংদু ও বাগাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে সাজেক পর্যটন কেন্দ্রে আটকে আছে 4.5 শতাধিক পর্যটক। দিঘিনালা 33 কেবি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ। বাড়ি পানিতে একদম ডুবে গেছে, চাল পর্যন্ত পানির নিচে। কেউ কেউ নিজের আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে। তো খুবই দুর্ভোগে আছে আমাদের এলাকার মানুষজন। রান্না বাড়া নাই, খাওয়া নাই, মনে করে গরু বাছু ভালো লাগিয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ। বানের তোরে ভেসে গেছে কবরের মরদেহ, ভেসে গেছে ফসলি জমি, বসতঘর। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। টানা বর্ষণে কক্সবাজারের 7 উপজেলার চিত্র এটি। দুর্গত মানুষদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো খবর নেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেল 4টা পর্যন্ত গেল 24 ঘন্টায় কক্সবাজারে 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার থেকে সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। মাছ পেরিয়ে গ্রাম, দৃষ্টিসীমা যত দূর যায়, ঠাঁই নাই কোথাও, যেন ঠাঁই নাই, থই থই পানি। গেল কদিনের টানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজারের 7 উপজেলার মানুষ, বিশেষ করে চকরিয়া, পেকুয়া আর নবগঠিত মাতামুহুরী উপজেলার মানুষের দুর্ভোগটা বাকিদের চেয়ে ঢের বেশি। পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাঁধ বানের তোড়ে ভেঙে গেছে। কয়েক ঘন্টা ধরে চেষ্টার পর হাল ছেড়ে দেন স্থানীয়রা, ততক্ষণে তলিয়ে গেছে সব। রাত 3টার পর থেকে পানি বেড়িবাঁধ পার হয়ে পড়তেছে এবং এটা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রক্ষা করছি তো, রক্ষা করি, তারপরে এখান থেকে সবগুলা বাসি নিয়ে গেছে। চলাচলের রাস্তায় কোমর পানি, তাই তো কেউ আবার স্বজনের মরদেহ নিয়ে যাচ্ছেন রেল লাইন ধরে। পানিবন্দী মানুষের আক্ষেপ, গেল কদিনে তাদের দুর্দশা লাঘবে এগিয়ে আসেননি দায়িত্বশীল কেউই। যদি চেষ্টা করতো তাহলে এটা কোনোভাবে কি করা যেত, আটকা যেত। সবাই এলাকার মানুষ সবাই প্রস্তুত ছিল, কিন্তু তারা এসে দেখে বলতেছে এটা এখন সম্ভব না। বর্ষণ আর পাহাড় ধস যেন সমর্থক হয়ে গেছে এ অঞ্চলে। বৃহস্পতিবারও পাহাড় ধসে চকরিয়ার বড়ইতলিতে 13 বছরের 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাড় তলে দোষী মরে গেছে, মেডিয়ে দেখা গেছে তারা হইনি পারে, লাস্ট একদম হইতে যে তারপরে তারা মেডি কুরিয়ে বাইরে আর ভাই কইছে, আর ভাই তোমার রাতে থাকি আমার মেডি আইব না জানি রে মা। উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীর পানি না কমলে এই দুর্ভোগ কমার সুযোগ নেই বলে মনে করেন স্থানীয়রা। এদিকে বুধবার 5 জনের মৃত্যুর পরও অবস্থা আগের মতোই আছে রোহিঙ্গা ক্যাম্পে। জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন পাহাড়ের খাঁজে। এখনো ডর আছে, হাঞ্জা নালে ডরে বুঝি আমাদের বাদিল বেশি মজবুত করি ওয়াল তুলিলে পারিব। পানি জোর আসি মতো কি হইয়া হাইন্দা লামি আসে, মানে মত এর ফোন নাম্বারে মত নাম্বারে পানা টানা হরিণ বা আজ লামি আসে মত মানে হতে হই। এই লাগর এটা বেশি আছে কেমন মাদে এলা মদারাসে আছে, জানাই আছে, ঘরও বেশি আছে। যেহেতু তারা অনেকদিন ধরে এখানে বসবাস করছেন এবং স্থান সংকুলন না হয় মূলত তারা এই ধরনের ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন, তারা এখান থেকে যাওয়ার আসলে বিকল্প তারা দেখছেন না। তারা বলছেন যাতে যত দ্রুত সম্ভব এটির একমাত্র সমাধান হতে পারে তাদেরকে প্রত্যাবাসন, অর্থাৎ তারা যেই ভূমি থেকে এসেছে নিজের ভূমি থেকে সেই নিজের ভূমিতে ফিরে যাওয়াই একমাত্র সমাধান হতে পারে। না হলে এই যে বছর বছর প্রাণহানি বা বছর বছর ক্ষয়ক্ষতি, সেটি ঠেকানো বা সেটি রোধ করা একেবারেই অনেকটা অসম্ভব বলে মনে করছেন রোহিঙ্গা জনগোষ্ঠী।
রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কুতুব আলম, উখিয়া, কক্সবাজার। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক পানির নিচে তলিয়েছে, চুলা জ্বলছে না। অবর্ণনীয় দুর্ভোগ এসব এলাকার মানুষ। বৃষ্টি কিছুটা কমায় আগের দুদিনের মতো ভয়াবহ জলাবদ্ধতা না হলেও অনেক এলাকার পানি এখনও সরেনি। শহরের বাইরে 16টি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক সড়কে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। নগরীর উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, দাইয়াপাড়ার চিত্র এটি। 2-3 দিন ধরে ঘরের নিচতলায় হাঁটু থেকে কোমর পানি। নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। রান্না বান্না খাওয়ার থেকে শুরু করে বিশেষ করে বাথরুম, টয়লেট, এটা বিশেষ করে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মধ্যেই পানি। তো আমরা কই যাব, কোথায় যাব? ঘরের ভিতরে যা আমাদের মাল সামান খাওয়া, তো আমাদের সব কিছুই কষ্ট। রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। আমরা এই বাজারে বুট মরিচিরা যা আছে এই টুকটাক খাবার খাওয়া চলতেছি। পানির জন্য তো আমরা কষ্ট পাইতেছি। আমাদের যারা নিচতলা থাকে বা টিন শেড ঘরে থাকে, তাদের তো রান্নাবান্না আছে 3-4 দিন বন্ধ। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির নিচতলায় পানি উঠেনি। খাল ডুবে রাস্তার উপর দিয়া হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, কোমরের উপরে এক বুক পরিমাণ পানি। আর এই যাবৎ কোনোদিন এতটুকু পানি হয় নাই। বৃষ্টি তো হবেই, অনেক মিলিমিটারের পানি বৃষ্টি হচ্ছে, তত পানিও বেশি হচ্ছে, কিন্তু এটাতে যাওয়ার পথটা ক্লিয়ার রাখতে হবে। চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ বন্দরনগরের সব নিচু এলাকার একই অবস্থা। জোয়ারের পানি ঢোকাই পরিস্থিতি বেহাল। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। কালকে রাত থেকে এখানে আমরা পানি হিসতে আমার সব বিয়ে করতে, পানি শেষ করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর মালটালো ক্ষতি তো হবে। 7 দিন ধরে এখন দোকানদারি করতেছেন, অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে ভাই। ব্যবসা বাণিজ্য বিলকুল নাই, এখন দেখেন সব জায়গায় পানি। আমাদের দুর্ভাগ্য, আমার কোনো মেয়র, কোনো মন্ত্রী, কোনো দেশপ্রেম নাই, আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই। আমরা যে কত কষ্ট, বাসা থেকে বের হতে পারি না, এক পোর পানিতে বন্দি। আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানি একটু সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। কি কাজ করতেছে আমি বুঝতেছি না, এগুলো কোনো ধরনের কাজ হচ্ছে না। বারবার আমরা সড়ক বহর জনগণ সবে ভোগান্তির মধ্যে আছে। গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার 3য় দিনে চট্টগ্রামে ভারী বর্ষণ তেমন হয়নি। বৃষ্টির মাত্রা কমায় প্রধান সড়ক এবং অনেক এলাকা থেকে পানি নেমে যায়। কিছুক্ষণের জন্য দেখা যায় সূর্যের মুখ। তবে বিকেলে আবারও বৃষ্টি শুরুর পর নিচু এলাকায় ফের জলাবদ্ধতা তৈরি হয়। সকালে বেশ কয়েকটি নিচু এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সিডিএর অধীনে চলমান প্রকল্পের বাকি 30 ভাগ কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে। তবে নাগরিকদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। একদিনে 412 মিলিমিটার বৃষ্টিপাতের যে রেকর্ড, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে সেটা 500 মিলিমিটারও যেতে পারে, 600 মিলিমিটারও যেতে পারে। এই জন্য এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটার জন্য এখন আমাদেরকে চিন্তা করতে হবে। যদি 500 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, 600 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, সেখানে আমরা শহরটাকে কিভাবে সেভ করব, শহরটাকে সুন্দর রাখব। তবে চট্টগ্রাম জেলার 16 উপজেলার পরিস্থিতির উন্নতি হয়নি। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী সহ অনেক উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। কেরানীহাট, বান্দরবান সহ অনেক সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ। পাহাড়ি ঢল এবং ডলু ও শঙ্খ নদীর পানি লোকালে ঢোকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। 2 দিন ধরে পানি তো আসছে, সরকারি বাবা আর কিছু না ভাই। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আলামিন, এই মুহূর্তের আবহাওয়া আপনি কেমন দেখছেন সেটি জানাবেন। আর যে সকল এলাকা জলাবদ্ধ হয়ে আছে সেখানকার মানুষ তো চরম ভোগান্তিতে পড়েছে, আসলে তাদের দিনাতিপাত কেমন হচ্ছে? কারণ সড়কে যান চলাচলও তো বন্ধ। জায়গাগুলো থেকে পানি নামতে শুরু করেছিল, তবে বিকেল নাগাদ আবার ভারী যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে আবারও পানি জমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে মৌলভী ঢাকার যে মৌলভী পুকুর পাড়ে আমরা আছি, সেখানে মহিলা এলাকার একটি সড়ক, প্রধান সড়ক চাঁদগাঁওয়ের, সেই চাঁদগাঁও এলাকাটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রধান সড়কেই পানি জমে গেছে এবং ঠিক আশপাশ ঘুরেছে গাড়িগুলো চলাচল করছে, যাতে করে এই সড়কের যেদিকে পানি বেশি জমেছে সেদিকে যেন কোনোভাবে গাড়িগুলো আসলে যেহেতু বিকল হয়ে যাবে, তাই তারা চেষ্টা করছে একপাশ হয়ে আসলে গাড়িটা থাকার চেষ্টা করছে, যাতে করে কোনোভাবে গাড়ির ইঞ্জিনটি বিকল হয়ে না যায়। একই চিত্র আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, মুহুরীপাড়া আর পাশাপাশি ময়ূরা বেশ কিছু জায়গা আমাদের
বেশ কিছু জায়গা সেগুলো একেবারে পানিতে তলিয়ে আছে, সেখানকার মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। সবথেকে বেশি ফসলি জমি আমরা তলি থেকে দেখছি সাতকানিয়া, বাকখালি, এইসব জায়গাগুলোতে। অর্থাৎ এই যে টানা 4-5 দিন যে ভারত বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু চট্টগ্রামের নিচু এলাকাগুলো থেকে শুরু করে যে সকল জায়গাগুলোতে ওঠেছে ওখানে পানি ওঠেনি, সেই জায়গাগুলোতে আমরা এখন পানি উঠতে দেখছি। আর এই বিষয়ে যখন আমরা কিছুটা পেয়েছে যারা এই জলবদ্ধ নিরসনে কাজ করছে তারা কিন্তু এসে বক্তব্য দিচ্ছেন, একজন আরেকজনের বিপক্ষে বলছে। কেউ বলছেন যারা তার কাজ নিরসনের বিষয়ে আসলে খুব সহজেই সমাধান দিতে পারছেন না। তারপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েকশো পরিচ্ছন্নতা কর্মীকে আমরা দেখেছি যে তারা আবহাওয়া পরিস্থিতি যেটি দেখলাম যে বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে এবং সড়কে সেই পানি জমার চিত্রই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। সাবধানে থাকবেন। লঘুচাপের প্রভাবে আগামী 72 ঘন্টা সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আছে পাহাড় ধসের আশঙ্কাও। তাই পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তবে 12 জুলাই এর পর থেকেই সারা দেশে বৃষ্টি কমতে শুরু করবে। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানেও দুর্ভোগে পড়েন নগরবাসী। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নাকাল চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য 3 জেলার মানুষ। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে বন্দরনগরী সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন স্থানে পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটছে। আবহাওয়াবিদরা বলছেন 12 জুলাই পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে আসবে এবং 12 তারিখের পর থেকে অবস্থার আরও উন্নতি হবে বলে আমরা ধারণা করতেছি। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলোতে, এই এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা থেকেই যায়। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুরের পর আষাঢ়ের চিরচেনা রূপ দেখা যায় রাজধানীতে। মুষলধারে নামে বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি বয়ে যায় জনমনে। তবে ভোগান্তিতে পড়েন পথচারীরা। উত্তরা যাব, এই জন্য দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির জন্য এখনো বাস পাই নাই, তো অপেক্ষা করতেছি আর কি, বাস পেলে যাব ইনশাল্লাহ। দুদিন ধরে প্রকৃতির এমন রূপ দেখছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রভাব থাকবে আরও 2 দিন। সন্ধ্যা বা রাত পর্যন্ত একটু কম থাকবে, তারপরে ভোর রাত্রের দিকে এবং আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা গোটা দেশেই কমে যাবে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজান থেকে নেমে আসা ঢলে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। এরই মধ্যে মৌলভীবাজারের ধলাই ও মনু নদের পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। টানা বৃষ্টি পাহাড়ি ঢলে কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়েছে। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানিও বইছে বিপদসীমার উপরে। বানিয়াচং উপজেলার রাধাপুর গ্রামে খোয়াই নদীর পানি উপচে হাওরে ঢুকছে পানি এবং প্লাবিত হচ্ছে লোকালয়। কয়েক স্থানে তীব্র নদী ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। শেরপুরে পাহাড়ি ঢলে বেড়েছে জেলার সবকটি নদ নদীর পানি। চেল্লাখালী নদীর পানি উপচে তলিয়েছে নালিতাবাড়ি শেরপুর সড়কের বালুঘাটা গোল্লাপাড়া অংশ। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় বলেন, সকল প্রাণ ও প্রাণীর জন্য দেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান 3য় হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, একটি সভ্য দেশে যেভাবে কলকারখানা নির্মিত হচ্ছে তা মোটেও কাম্য নয়। পরিবেশ রক্ষায় 5 বছরে দেশে 25 কোটি গাছের চারা রোপণের রাজনৈতিক প্রতিশ্রুতি বিএনপি সরকারের। এরই মধ্যে সেটি বাস্তবায়নে চলছে কাজ। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আবহাওয়া অনুযায়ী দেশ বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের কথা শোনেন সরকার প্রধান। এর আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আলোচনা সভায় প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় সরকার নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চায়। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিচারের দায়িত্ব আমি আপনাদের কাঁধে ছেড়ে দিচ্ছি, আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। অনুষ্ঠানে পাহাড় কাটা ও বন উজাড়কারীদের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা জানান সরকার প্রধান। পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে বেশি। বহির্বিশ্বের গ্রিন ফ্যাক্টরির কথা তুলে ধরে দেশের কলকারখানার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু আইন দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবছরের পরিবেশ পদক পান 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। বৃক্ষরোপণে পুরস্কার পায় 21 জন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছেন 3 ব্যক্তি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। একদিকে অপরাজেয় ফ্রান্স, অন্যদিকে আটলাস লায়ন্স মরক্কো। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আজ বোস্টনে ছড়াবে? প্রতিশোধের আগুনে পড়বে ফ্রান্স, নাকি ফরাসি রাজত্বেই চূর্ণ হবে আটলাস লায়ন্সদের স্বপ্ন? সেমির মঞ্চে জায়গা করে নিতে আজ রাত 2টায় মাঠে গড়াচ্ছে ফুটবল রোমাঞ্চের এই মহাযুদ্ধ। রাউন্ড অফ 16-এর হিসাব নিকাশ শেষে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। 48 দলের মহাযজ্ঞ এসে থেমেছে 8 দলে, যার শুরুটা হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রূপকথার গল্প লেখা মরক্কোর ম্যাচে লড়াই দিয়ে। কাতার বিশ্বকাপে সেই ব্লকবাস্টার সেমিফাইনালের পুনরাবৃত্তি, প্রতিশোধ নাকি আবার ফরাসি রাজত্ব? চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য স্পিড কার। গ্রুপ পর্বের তাণ্ডব শেষে শেষ 16তে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পা রেখেছে দিদিয়ের দেশমের দল। আর ফরাসিদের আসল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। 7 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে থাকা এমবাপ্পেকে যোগ্য সঙ্গ দিতে আছেন নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করা ওসমান দেমবেলে। মরক্কোর খেলার ধরন অন্যান্যদের মতো নয়। 4 বছর আগে দোহায় সেমিফাইনালে যখন আমাদের দেখা হয়েছিল, তখনই তারা নিজেদের শক্তি জানান দিয়েছিল। তারা আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালেও খেলেছে, তাই তারা খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গঠিত অন্যতম সেরা একটি দল। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। এটি এমন দুটি দলের মধ্যকার লড়াই যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, আক্রমণ করতে পছন্দ করে। আক্রমণ থেকে রক্ষণ সব ক্ষেত্রেই সতর্ক থাকতে হবে আমাদের। ফিফা বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সমান তালে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রেফারি মিস্টার তেল্লো ও তার সহকারীরা। বিতর্কের মাঝেও রেফারির উপর আস্থা রাখছেন ফরাসিদের কোচ। আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এক একজনের ম্যাচ চালানোর পদ্ধতি এক এক রকম, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখছি। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়। দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেয়া আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া মরক্কোর গোলপোস্টের দেয়াল হয়ে আছেন ইয়াসিন বোনো। আর রাইট ব্যাকে আছেন পিএসজি স্টার আশরাফ হাকিমি।
ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লাই ভারী। দু দলের 6 বারের দেখায় ফ্রান্সের জয় 4টিতে, আর বাকি 2টি ড্র। তবে ফুটবল প্রেমীদের মনে এখনও টাটকা 2022-এর কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথা যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসিরা। এবার কি সেই হিসাব চোকানোর পালা? যতক্ষণ আমাদের আরো বেশি কিছু পাওয়ার সুযোগ আছে ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। আমরা যে কোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভাব্য সবকিছু করতে চাই। 4 বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে, ব্যাপারটা এমন নয়। এই দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে। তবে কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও বড় বড় পরাশক্তিদের বোতলবন্দি করা মরক্কো যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ফিফার রেফারি কারো দ্বারা প্রভাবিত নয়, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তার মতে মিশর ম্যাচে রেফারির নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। কলিনা বলেন, কাজের ক্ষেত্রে ফিফা রেফারিদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। আর্জেন্টিনা মিশর ম্যাচের নাটকীয়তা শেষ হলেও রেফারিং নিয়ে থামেনি তর্ক বিতর্ক। 2 গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে মিশর। তবে মিশরের এই তীব্র ক্ষোভ ও অভিযোগের মুখে রেফারিদের পাশে দাঁড়িয়ে কড়া জবাব দিয়েছেন ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি স্পষ্ট জানিয়েছেন, রেফারিং বিভাগের উপর ফিফা প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকে না। কেউ দাবি করতে পারে না যে ফিফা রেফারিং কারো দ্বারা প্রভাবিত হতে পারে, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দ্বারাও নয়। তিনি আমাদের সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন এবং সবসময় ফিফা টিম 1-এর প্রতি তার পূর্ণ সমর্থন দেখিয়েছেন। ম্যাচের বিতর্কিত গুরুত্বপূর্ণ 2টি সিদ্ধান্ত নিয়ে যুক্তিভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন কলিনা, যার প্রথমটি ম্যাচের 58 মিনিটে করা মোস্তফা জিকোর গোল বাতিল। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে মিশরের 19 নম্বর জার্সিধারী মারওয়ান আত্তিয়া স্পষ্টভাবেই আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ে পা দিয়ে মারিয়ে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি ফাউল মানে ফাউলই। ফাউলটি স্পষ্ট মনে হোক বা না হোক, রেফারি যদি মাঠে এটি দেখতে না পান তবে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারে। গোল থেকে দূরত্ব কতখানি ছিল বা ঘটনার কতক্ষণ পর গোল হয়েছে সেটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এর পরের অভিযোগ মোহাম্মদ সালাহর পেনাল্টি আবেদন নাকচ। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে আর্জেন্টিনার ডি বক্সে হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে পড়ে যান সালাহ। যদি গোলের আগে কোনো ফাউল না থাকে তবে ভিএআর রেফারিকে সেই অনুযায়ী পরামর্শ দেয়। যেমন ওই ম্যাচেরই শেষ দিকে মোহাম্মদ সালাহ ও হুলিয়ান আলভারেজের মধ্যকার ঘটনাটিকে রেফারি এবং ভিএআর সাধারণ ফুটবলীয় কন্ট্যাক্ট হিসেবেই গণ্য করেছিল, কারণ ডিফেন্ডার আগে বল স্পর্শ করেছিলেন এবং পরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সংঘর্ষ হয়। ফিফার বিখ্যাত এই রেফারির মতে, বিশ্বকাপের মতো মঞ্চে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনো স্থান নেই এই খেলায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সংবিধানের 85 সংশোধনের আংশিক বাতিল করা হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোট, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপিলকারী রাষ্ট্রপক্ষ সবাই বলছেন, গণতন্ত্র রক্ষা এই রায় ঐতিহাসিক। গণঅভ্যুত্থানের পর সংবিধানের 85 সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। যদিও 2024 সালের 17 ডিসেম্বর পুরো সংশোধনী বাতিল না করে 4টি বিধান বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার হাইকোর্টের ক্ষমতা নিম্ন আদালতকে দেয়া, সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার পথ খুললেও ছিল জটিলতা। সেই রায়ের বিরুদ্ধে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়। 3 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 85 সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক
ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল। এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। অ্যাটর্নি জেনারেল বলেন, বাতিল হওয়া 4টি বিধান ছাড়া বাকিগুলো সংসদের ক্ষমতায় ছেড়ে দেওয়া হয়েছে। যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও কাঠামো কেমন হবে তা ঠিক করবে সংসদ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই চার্টারকে যেন মুখ্য বিবেচনায় রাখা হয় সে কথা মাথায় রেখে পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে আইনমন্ত্রী একথা জানান। যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। আসছে মাসে চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে সংসদে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, সরকার চেষ্টা করবে যেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়। চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দৈনিক 500 টাকা করার প্রস্তাবের উপর বিস্তর আলোচনা হয় জাতীয় সংসদে। 2 আঙুলে 8 ঘন্টা ধরে তুলতে হয় দিনে 24 কেজি পাতা, তবেই মিলবে 187 টাকা মজুরি। 2022 সালের আগে যা ছিল 120 টাকা। মজুরি বাড়ানোর আন্দোলনের পর ঠিক হয় 170 টাকা। পরবর্তীতে হওয়া চুক্তি অনুযায়ী প্রতি বছর 5% হারে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন কার্যকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদে মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রস্তাব, সর্বনিম্ন মজুরি যেন করা হয় দৈনিক 500 টাকা। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য 187 টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। এর সপক্ষে যুক্তি দেন অন্যান্য সংসদ সদস্যরাও। তুলে ধরেন আশপাশের দেশে চা শ্রমিকদের মজুরির হিসেব। শ্রীলঙ্কায় যখন এই মুহূর্তে 550 টাকা, কেনিয়ায় 483 টাকা, ভারতে 256 টাকা দৈনিক 8 ঘন্টা পরিশ্রমিক দেওয়া হয়, অথচ বাংলাদেশে 2015 সালে মাত্র 85 টাকা, আন্দোলনের পর 102 টাকা এবং 22 সালে 170 টাকা এবং এরপরে প্রতি বছরে এই সামান্য টাকার 5% করে আপনার রেয়াত দেওয়া হয়। এটা এত বেশি অমানবিক। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে একটা জিনিস কিনলে পারেই তাদের জীবন চলার জন্য কষ্টকর হয়ে যায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে উন্নত আবাসন, নিরাপদ সুপেয় পানি, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে, আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। 2022 সালের আগস্টে দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে চা শ্রমিকরা 19 দিন ব্যাপী দেশজুড়ে লাগাতার ধর্মঘট ও তীব্র আন্দোলন করেছিলেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দাবি, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা।
পাশাপাশি ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা দিল্লি আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি। পররাষ্ট্র সচিব নিউ ইয়র্ক ও জেনেভায় নতুন দূতের পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাই কমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে বলেও জানান শামা ওবায়েদ। 5 আগস্ট 2024-এর পর থেকেই দিল্লিতে অবস্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্তর্বর্তী সরকারের পর বিএনপি ক্ষমতায় এসেও তাকে ফেরাতে আদালতের রায়ের কপিসহ দিল্লিতে চিঠি লিখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনুষ্ঠানিকভাবে জবাব না পেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে চলতি বছরের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। সরকারও ফেরাতে চাই, শেখ হাসিনাও ফিরতে চান। এখন তাহলে চ্যালেঞ্জ কি? প্রশ্ন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। আইনি জটিলতা আছে কি নাই সেটা আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া আমাদের চালানো দরকার সেই প্রক্রিয়া আমরা চালাচ্ছি, সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না। যিনি আসামি তার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ। সেই চুক্তি নবায়ন হচ্ছে কবে বা এটি নিয়ে দিল্লির মনোভাব কি, সেসব নিয়ে আলোচনা কতদূর? আর নবায়ন না হলে বাংলাদেশের পানি পাওয়ার ভবিষ্যৎ কি? সব আলোচনা তো ভিজিবল না, আলোচনা তো চলতে থাকে। তো যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে সেই আলোচনা আমি বিশ্বাস করি যে গঙ্গা চুক্তির গুরুত্বটা এবং গঙ্গার পানির গুরুত্বটা ভারত বুঝতে পারে এবং সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটাকে যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রেখেই ভারত সিদ্ধান্ত নেবে এবং আমরা মনে করি যে এটা পজিটিভ দিকেই আগাচ্ছে। সম্প্রতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মানবাধিকার কর্মী আইরিন খান। আর সেখানে কর্মরত সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন পরবর্তী পররাষ্ট্র সচিব। আর বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লি যাবেন হাই কমিশনার হয়ে। আর দিল্লিতে থাকা রিয়াজ হামিদুল্লাহকে পাঠানো হচ্ছে জেনেভায় স্থায়ী প্রতিনিধি হিসেবে। জেনেভা থেকে ঢাকায় ফিরছেন নাহিদা সোভান, দায়িত্ব নিচ্ছেন ফরেন সার্ভিস একাডেমির। আর চুক্তিভিত্তিক নিয়োগে থাকা একাডেমির রেক্টর আব্দুল মুহিত যাচ্ছেন লন্ডনে হাই কমিশনার হয়ে। যে কোনো মন্ত্রণালয় দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন এবং এফিসিয়েন্সি, কাজটি করতে ব্যক্তিটি পারদর্শী কিনা, কাজটি পারে নাকি এবং তার যোগ্যতা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার যোগ্যতা, এগুলো বিচারে যে কোনো মন্ত্রণালয় আমাদের রদবদল হয়। সবার আগে বাংলাদেশ দলের এই নীতি সামনে রেখে কূটনীতি এগোচ্ছে বলে জানান শামা ওবায়েদ। আমি আশা করছি যে ভারত। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জন্মভূমি মাশহাদে ফিরে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এখানে ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। দাফন করা হবে পরিবারের বাকি 4 সদস্যকেও। শেষ বিদায় জানাতে মাশহাদে মানুষের ঢল। এর আগে টানা 6 দিন 4 শহরে প্রিয় নেতার জানাজা পড়েন লাখ লাখ মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে শিয়াদের নেতা বনে যাওয়া খামেনিকে শ্রদ্ধা জানাতে ইরাকের কারবালা ও নাজাফেও ছিল জনস্রোত। 87 বছর আগে যে শহরে জন্ম নেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেখানেই ফিরল তার মরদেহবাহী কফিন। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে ইমাম রেজার মাজারে আজ সমাহিত করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। দাফন হবেন মার্কিন ইসরায়েলি হামলায় নিহত পরিবারের বাকি সদস্যরাও। খামেনিকে চিরবিদায় জানাতে বুধবার থেকেই মাশহাদের সড়কে সড়কে মানুষের ঢল। শোকার্ত ইরানিরা চান হত্যাকাণ্ডের প্রতিশোধ। সূচি অনুযায়ী স্থানীয় সময় সকালে দাফনের কথা থাকলেও ইরাকে ছিল ধারণার তুলনায় অতিরিক্ত জনস্রোত। ভিড় সামলে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ ফেরাতে বেগ পেতে হয়। বাধ্য হয়েই দাফনের সময় পেছায় কর্তৃপক্ষ। তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি ইসলামের জন্যই শাহাদাত বরণ করেছেন। তিনি বিভিন্ন জনগোষ্ঠী সহ সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শাহাদাতের মধ্য দিয়ে তিনি এই ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। যৌথ হামলায় নিহত হওয়ার 4 মাস পর গত 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। 6 জুলাই মসজিদ প্রাঙ্গণ থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত হয় শোক মিছিল। এরপর 7 জুলাই শিয়াদের কাছে অন্যতম পবিত্র শহর কোমে নেওয়া হয় মরদেহ।
7 জুলাই স্থানীয় সময় রাতেই মরদেহ নেওয়া হয়েছিল ইরাকের নাজাফে। এয়ারপোর্টে প্রথম জানাজা শেষে আয়াতুল্লাহ খামেনির মরদেহ রাখা হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফা অনুষ্ঠিত হয় জানাজা। নাজাফ থেকে নেওয়া হয় কারবালায়। সেখানে খামেনিকে শ্রদ্ধা জানান লাখ লাখ মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতির পর ইরান জুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ও স্থাপনার 90টি লক্ষ্যবস্তুতে। এরই মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিক, কুনারাক, ইরান শার, সাবাহার ও বুশের। এছাড়াও পারস্য উপসাগরের আবু মুসা, জাস্ক, কেশম দ্বীপেও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলা এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসে 8টি বিস্ফোরণ হয়েছে। আহবাস শহরে হামলায় মারা গেছে 3 জন। ইরানের অন্যতম বাণিজ্যিক হাব সাবাহার বন্দরকে প্রথমবারের মতো টার্গেট করা হয়েছে। 2টি জেটি, একটি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরান শার বিমানবন্দরে চালানো হামলায় এক দমকল কর্মীর মৃত্যু হয় এবং উত্তর পূর্ব ইরানের আক্কালা শহরের একটি রেলওয়ে ব্রিজেও হামলা হয়েছে। জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছড়ে IRGC। এই হামলার পর বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। এ ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশ আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।